ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন সাবজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। কোচের বিরুদ্ধে বিদ্রোহ এবং ইংরেজিতে নিজেদের দাবি লিখে দেয়ায় এমন হুমকি দেয়া হয়েছে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এভাবেই নিজের নিরাপত্তাহীনতার কথা জানান সুমাইয়া। শুধু সুমাইয়াই নন, সোশ্যাল মিডিয়ায় বাজেভাবে আক্রমণের শিকার হচ্ছেন কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা 18 ফুটবলার, টিকটকার সহ দেয়া হচ্ছে নানা অপবাদ। বিপরীতে নীরব দর্শকের ভূমিকায় যেন বাফুফে। চোখ ধাঁধানো এক গোলে টানা দ্বিতীয় সাফ শিরোপা নিশ্চিত করা। এরপরেই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে উপস্থিত নেপালি সমর্থকদের চুপ করিয়ে দিতে ঋতুপর্ণা চাকমার সেই ট্রেডমার্ক উদযাপন। সেবার নেপালি সমর্থকদের চুপ করাতে পারলেও মাস তিনেকের ব্যবধানে এবার নিজ দেশেই কোন ঠাসা নারী ফুটবলের এই পোস্টার গার্ল। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের বিষয়বস্তু হয়ে উঠেছেন ঋতুপর্ণা মনিকা সহ সিনিয়র 18 ফুটবলার। চোখের পানিতে যা প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সাবিনা, সঞ্জিদা, তহুরারা। দেশের মানুষ যেভাবে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মেয়েদের জন্য নেওয়াটা অসম্ভব। কোচ পিটার বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি দেশকে একের পর এক শিরোপা এনে দেয়া এসব ফুটবলারের। বিপরীতে বাটলারের পক্ষে অনড় অবস্থান ফেডারেশনের, যার সুযোগে নারী ফুটবলারদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে একের পর এক আক্রমণ। টিকটকার, ইউটিউবার সহ নানা অপবাদে বিপর্যস্ত করা হচ্ছে তাদের। বাংলাদেশি বংশোদ্ভূত জাপানিজ ফুটবলার মাতসুশিমা সুমাইয়া সবশেষ সাফজয়ী দলের সদস্য। তার অপরাধ, নিজেদের দাবি দেওয়ার বিষয়টি ইংরেজিতে লিখে দিয়েছিলেন, আর এজন্য তাকে দেয়া হচ্ছে ধর্ষণ ও হত্যার হুমকি। নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পোস্ট। ফুটবল খেলতে আমি আমার বাবা মায়ের সঙ্গে লড়াই করেছি। বিশ্বাস ছিল বিপদে দেশ পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউ অ্যাথলেটদের মানসিক স্বাস্থ্যের কথা ভাবে না। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি তা বিবেচনা করে আমিও আমার সতীর্থদের জন্য ইংরেজিতে একটা চিঠি লিখে দেওয়ার মতো সামান্য যোগ্যতা আমার আছে। সেজন্য গত কিছুদিন ধরে আমি লাগাতার মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছি। এমনভাবে এমন সব কথা বলা হচ্ছে যা আমি কল্পনাতেও আনতে পারি না। পুরুষ ফুটবলে যখন নেই সুখবর, তখন নারীরাই এলেন দৃশ্যপটে। বয়সভিত্তিক কিংবা জাতীয় দল একের পর এক শিরোপা জিতে লাল সবুজের মানচিত্রে এনে দিলেন উদযাপনের উপলক্ষ। অথচ শুধু নিজেদের দাবি দেওয়ার কথা বলায় কাঠগড়ায় আজ সাবিনা, মারিয়ারা পড়তে হচ্ছে মানসিক ট্রমার মধ্যে। আমি জানি না এই মানসিক ট্রমা কাটিয়ে উঠতে আরও কতদিন লাগবে, কিন্তু আমি বিশ্বাস করি স্বপ্ন পূরণের পথে হাঁটায় কারো এমন কিছুর মধ্য দিয়ে যাওয়াটা ঠিক না। দুপক্ষের এই লড়াইয়ে হয়তো শেষ পর্যন্ত জিতবে বাফুফে নয়তো ফুটবলাররা, কিন্তু ততদিনে হারবে দেশের নারী ফুটবল। সুযোগ সন্ধানী তৃতীয় পক্ষের ঘৃণার বীজটা ততদিনে হয়তো বৃক্ষে পরিণত হবে। তার দায় তখন ফেডারেশন নেবে তো। দেশের মানুষ যেভাবে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। নেওয়াটা অসম্ভব। সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজরাবিন তারেক। তারেক, আপনাকে আমন্ত্রণ স্পোর্টস লাইভে। দ্যাটস ইউর সিট। ওয়েলকাম। তারেক, খুব স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কথা বলতেই আজকে আপনার শরণাপন্ন হতে হয়েছে। আমার প্রথম কোয়েশ্চেনটা আপনার কাছে, সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবল বলতে এখন যদি বোঝানো হয় আন্তর্জাতিক অর্জনটা মেয়েদের ফুটবলেই সবচাইতে বেশি বা নারীদের ফুটবলের সবচাইতে বেশি, সুতরাং বাংলাদেশের ফুটবলটা নারী ফুটবলের সমার্থকই হয়ে গেছে। সাম্প্রতিক সময় যে ঘটনা ঘটছে, এই ঘটনা আলটিমেটলি নারী ফুটবলের ব্র্যান্ডিংয়ে সবচাইতে বড় নেতিবাচক প্রভাবটা ফেলছে কিনা? আমি শুরুটা করতে চাই, আমরা যেটা সবসময় বলে থাকি যে মাথা ব্যথা হলে আপনার মাথা কেটে ফেলবেন, এটা কখনো সমাধান হতে পারে না। নারী ফুটবলেও আজকে যে পরিস্থিতিটা এসেছে সেখানে ঠিক একই রকম। তারা ভুল করবে, তাদের যে বয়স, তাদের এখন যে ম্যাচুরিটি, সেই জায়গায় তারা ভুল করবে, এটা একেবারেই অপ্রত্যাশিত কিছু না। এবং তাদের সেই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য বা সেই ভুলগুলো যেন না করে সেটার জন্য কাজ করবে ফুটবল ফেডারেশন। কারণ আপনি জানেন যে এরা যতটা না পরিবারের সাথে সময় কাটিয়েছে, তার চেয়ে বেশি ফুটবল ফেডারেশনে তারা তাদের জীবনের বড় অংশ কাটিয়েছে। এখানে তাদের গ্রুমিং, তাদেরকে পরিণত করা, তাদেরকে তৈরি করা, সেই জায়গাটা কিন্তু বাফুফে
কাজ করেছে, তাদের শিক্ষা, শুধু যে ফুটবল বলবো তা কিন্তু না। এখন এইখানে যদি কোনো গ্যাপ থেকে থাকে, আজকে যে প্রশ্নটা উঠছে তাদেরকে বলা হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া অনেক বেশি সময় দেন, তারা তাদের শৃঙ্খলার ব্যাপারে আপত্তি আছে, সেই জায়গাটাও কিন্তু আপনি ইন এ সেন্স যদি বলেন আমি অস্বীকার করব না, হয়তো সেটা হতেও পারে বা অভিযোগ যেহেতু আছে, কিন্তু এইখানে এককভাবে তাদেরকে দায়ী করার কোনো সুযোগ নেই। সুযোগ নেই এই অর্থে এরা তো আসলে ফুটবল ফেডারেশন অধীনেই এখানে প্রায় 10-12 বছর তারা তৈরি হয়েছে, সেইখানে সেই গ্রুমিংয়ের জায়গাটায় যদি গ্যাপ থাকে সেখানে অবশ্যই ফেডারেশনের একটা দায় আছে, কারণ কেউ না কেউ তাদেরকে মনিটরিং করেছে এবং সেটা একদিনে তৈরি হয়নি। সেই জায়গাটা একটা গ্যাপ ছিল, আমি বলবো যে দুই পক্ষেরই ছিল, কিন্তু তাদেরকে তাদের যদি ভুল থাকে সেই ভুলগুলো শুধরে তাদেরকে মাঠের ফুটবলার তারা মাঠে ফিরবেন, এটাই সবার চাওয়া। কারণ তারা, আপনি যেটা বলছেন যে সবচেয়ে বেশি শিরোপার চেয়ে বড় কথা, তারা কিন্তু ধারাবাহিক সাফল্য বাংলাদেশকে এনে দিচ্ছেন এবং কোনো একটা শিরোপা যেটা আপনি ফ্লুক সেটা বলার কোনো সুযোগ নেই। তো সেই অর্থে আমার মনে হয় যে তাদেরকে নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করা উচিত এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেইখানে সবচেয়ে বেশি দায়িত্ব যেটা নেয় সেটা ফেডারেশনকে নিতে হবে, সেখানে প্রতিপক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। আমি যেটা বলবো, আর আপনি যেটা ব্র্যান্ডিংয়ের কথা বলেছেন, কিছুদিন আগেই যমুনা টেলিভিশনের যারা দর্শক আছেন তারা নিশ্চয়ই এই স্টোরিটা দেখেছেন, তাদের ব্র্যান্ডিংয়ের বিষয়টা নিয়ে ফেডারেশন আলাদাভাবে কাজ করছে এবং এই নতুন কমিটিতে কিন্তু আলাদা ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়ার একটা আলাদা কমিটিও গঠন হয়েছে, যেটাতে ফাহাদ করিম আছেন, যিনি এই ব্র্যান্ডিং, স্পোর্টসের ব্র্যান্ডিং নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এবং তখন তিনি কিন্তু বলেছিলেন যে এই নারী ফুটবলারদের সোশ্যাল মিডিয়ায় তাদের যে জনপ্রিয়তা সেটাকেই ক্যাশ করার জন্য বাফুফে চেষ্টা করছে এবং তাদেরকে নিয়ে আলাদা ওয়েবসাইট হচ্ছে এবং টিকটক, ফেসবুক, ইউটিউব এদের সাথেও কিন্তু কয়েকটা মিটিং হয়েছে, সেখানে নারী ফুটবলারদের তাদের যে পার্টিসিপেশন, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস সেগুলো থাকবে। এটার একটা কারণ হচ্ছে, আপনি যদি দেখেন নারী ফুটবলের এখন যে জয়যাত্রা বা তাদের যে সাফল্য, সেই জায়গাটায় নারী ফুটবলারদের এই সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাক্টিভিটিস আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে এনে না আনার কোনো বিকল্প নেই, কারণ তাদেরকে দেখেই ভবিষ্যতে সারা বাংলাদেশে অন্য যারা স্বপ্ন দেখছে তাদেরকে দেখেই কিন্তু তারা আগ্রহী হবে নারী ফুটবলে অন্যদের। তো এটাকে আপনি একেবারে খুব খারাপ দিক বিবেচনা করে টিকটকার, ইউটিউবার এই ধরনের ওয়ার্ড ইউজ করে তাদেরকে একেবারে থেমে দেওয়ার কোনো সুযোগ নেই এবং বাফুফে নিশ্চয়ই সেটা করবে না, করলে তো তারা এটা নিয়ে আলাদা করে কাজ করতো না, তাদেরকে ব্র্যান্ডিংয়ের যে বিষয়টা সেই জায়গাটা হয়তো হতো না। তবে খুব সম্ভবত আমরা প্রত্যাশা করি যে এই সমস্যার সমাধান নিশ্চয়ই হবে এবং সেটা আরেকটু ভালো স্মার্ট ওয়েতে হলেই ভালো দেশের ফুটবলের জন্য এবং নারী ফুটবলের জন্য। তারেক যেমনটা বলছিলেন, নিঃসন্দেহে এই মেয়েরা আমাদের বাংলাদেশের মানুষকে গৌরবের মুহূর্ত এনে দিয়েছে, একবার না পরপর দুইবার, এবং বেশ বড় অর্জনই আমাদের ফুটবলে অ্যাড করেছে। সেই জায়গায় যদি এই দলটার কোনো প্রশিক্ষক বা কোচ ওই জায়গাটাতে যদি কাউকে অ্যাসাইন করতে হয়, সেক্ষেত্রে সবার আগে যে বিষয়টা প্রায়োরিটি পাওয়ার কথা সেটা হচ্ছে গিয়ে খেলোয়াড়দের কমফোর্ট জোন। কেন সেটা প্রায়োরিটি পেল না এবং কিভাবে একজন বিদেশি কোচ এসে কিভাবে সেই কমফোর্ট জোনটাকে এরকম করে ডিস্টারবেন্সের মধ্যে নিয়ে আসতে পারে, যে অভিযোগগুলো আসছে সেই পরিপ্রেক্ষিতে বলছি, আপনার কাছে কি মনে হয় বাফুফে কেন সেই তদারকিটা করলো না, এখনো কেন বাফুফে নীরব? মঞ্জুরি, এখানে খুব ছোট্ট করে একটা কথা বলতে চাই, এক এক কোচের দর্শন কিন্তু এক এক রকম। কেউ কোনো কোচ, কেউ হোসে মরিনিও, কেউ গার্দিওলা, এক একজন, কেউ করা হেডমাস্টার, আমরা যেটা জানি। যে এখন এর আগে এই নারী ফুটবলারদের নিয়ে কাজ করেছেন, দীর্ঘদিন কাজ করেছেন গোলাম রব্বানী ছোটন এবং তার সাথে ছিলেন পল স্মলি, তিনিও একজন ব্রিটিশ নাগরিক এবং কোচিং অঙ্গনে বা তার এক্সপিরিয়েন্স যদি বলি, তার প্রোফাইল বেশ সমৃদ্ধ। তখন কিন্তু আমরা এই বিষয়গুলো কখনোই শুনিনি যে নারী ফুটবলাররা অবাধ্য হচ্ছেন, শৃঙ্খলা ভঙ্গ করছেন বা সোশ্যাল মিডিয়ায় সময় দিচ্ছেন। এখন নতুন একজন কোচ এসেছেন, হয়তো তার মনে হয়েছে এবং তাকেই নিয়ে যে ফুটবলাররা অভিযোগগুলো করেছেন সেগুলো, এই যে বিদ্রোহের যে সুর, এটা তো আসলে একদিনে হয়নি, সাফের আগেই সেটা হয়েছিল এবং সেখানেও কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি এমন অবস্থা হয়েছে যে কোচ অনেকটা নিষ্ক্রিয় ছিলেন। সিনিয়র ফুটবলাররা যখন তারা দায়িত্ব নিলেন, তারা এক প্রকার খেলেই কিন্তু এই সাফ শিরোপাটা জিতেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে সাফ জয়টা, যেটা ওই দিন সাবিনাও বলেছেন, এটা আপনাকে স্বীকার করতেই হবে। আজকে যদি পিটার বাটলারের অধীনেই সাফটা প্রথম জয় হতো, তাহলে কিন্তু পিটার বাটলারের ফেভারেই অনেকটা এই সিচুয়েশনটা থাকতো, কিন্তু এখন তারা কিন্তু গোলাম রব্বানী ছোটনের অধীনে সাফ টুর্নামেন্টটা জিতেছেন। সেক্ষেত্রে তারা যে তাদের সামর্থ্যের জায়গাটা, সেটা নিয়ে আসলে অবহেলা করার কোনো সুযোগ নেই। আর যেটি বলছেন যে, আমি সামিকে এটি বলছিলাম যে আপনি যদি দায়িত্বে থেকে আপনার অধীনে থেকে যদি কেউ
কোনো বিপথে বা তার যদি কোনো, সেটার দায়িত্ব অবশ্যই আপনার। আপনি কেন, এবং তারা তো একদম সম্পূর্ণভাবেই ফেডারেশনই ছিল এবং ফেডারেশন তাদেরকে দীর্ঘ সময় তত্ত্বাবধানে রেখেছে। সেই জায়গাটায় এককভাবে নারীদেরকে দোষ দেওয়া আমি মনে করি এটা কোনোভাবেই উচিত না, এবং এই জায়গাটা ফেডারেশন আর একটু স্মার্টলি হ্যান্ডেল করলে জিনিসটা হয়তো আরও ভালো হতো, এত দূর হয়তো আসার প্রয়োজনীয় হতো না। এই জায়গায় আমি বলি দুই পক্ষেরই ইনম্যাচুরিটির পরিচয় দিয়েছে, এটা বলতে হবে। স্মার্টলি হ্যান্ডেল করার কথা যেহেতু আপনি বললেন, এখন যে সিনারিওটা ঘটছে, আজকে সুমাইয়ার কাছ থেকে আমরা একটা স্টেটাস পেলাম, ঋতুপর্ণা, তাকে ঘিরেও সোশ্যাল মিডিয়াতে নানা নেতিবাচক মন্তব্য। অ্যাজ আ গার্ডিয়ান, অ্যাজ আ গভর্নিং বডি, ফুটবল ফেডারেশন দে শুড কাম ফরওয়ার্ড, এটার এগেনস্টে যদি লিগাল অ্যাকশন নিতে হয় সেই জায়গাটাও ক্ল্যারিফাই করা, তাহলে হয়তো বা যেটা মেন্টাল হেলথের প্রতি যে প্রভাবটা পড়ছে আমরা দেখতে পাচ্ছি ফুটবলারদের, সেখানে কি আরেকটু স্মার্টলি ফুটবল ফেডারেশন এখন হ্যান্ডেল করতে পারে কি? আমি যদি একটু এক্সাম্পল আপনাকে দেই তারেক, সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের এর আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হাসান পাপন, তাকে নিয়ে তো অনেক ধরনের কথা প্রচলিত আছে, বাট একটা বিষয়ে কিন্তু ছিল যে যখন সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদেরকে নিয়ে ট্রল করা হতো, একবার তিনি এরকম একটা লিগাল অ্যাকশনের কথাও বলেছিলেন যে এই আইডেন্টিফাই করে সেগুলোকে লিগাল অ্যাকশনের আন্ডারে নিয়ে আসা। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি সেই জায়গাটায় এখনও নীরব কিনা? অবশ্যই নীরব। এখন পর্যন্ত যেদিন সাবিনা তিনি কেঁদে কেঁদেই অভিযোগটা করলেন, এরপরও কিন্তু সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণটা আরও বেড়েছে। ফুটবল ফেডারেশন কিন্তু এই ক্ষেত্রে কোনো ধরনের বিবৃতি, অন্তত একটা বিবৃতি দেওয়ার তারা কিন্তু দেয়নি, এবং তাদের অবশ্যই সেটা দেওয়া উচিত ছিল। আপনি যেটা বলছেন ক্রিকেটারদের কথা, তারা কিন্তু একদম সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের অধীনে তারা খেলেন, কিন্তু নারী ফুটবলারদের সাথে ফেডারেশনের যে সংশ্লিষ্টতা বা সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটা তো বাফুফের আরও আগে থেকে এটা নিয়ে কাজ করা উচিত ছিল, এবং অ্যাজ এ গার্ডিয়ান তাদের সেটা বলা উচিত ছিল। আর আপনি যেটা বলছেন মেন্টাল হেলথের এখন যে সমস্যাটা হচ্ছে, আপনি শুধু ফুটবলে বলবেন না, কয়েকদিন আগে দেখলেন আর্চারিতে রোমান সানা, তাকে মানসিক রোগীও বানানো হয়েছে। যখনই কেউ স্টার হচ্ছে, যারা স্টারডমে যাচ্ছে, তখনই তাদের এই সমস্যাগুলো বলা হচ্ছে, এবং ফেডারেশন থেকেই এই জিনিসগুলো করা হচ্ছে। এটা দেশের স্পোর্টসের জন্য অবশ্যই দুঃখজনক। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, যেসব ফেডারেশনে যারা দীর্ঘদিন এক চেয়ারে বসে কাজ করছেন, যেসব কর্তারা, তাদের মধ্যে এই সমস্যাটা, স্টারডমের যে একটা কম্পিটিশন, সেই জায়গাটা আমার মনে হয় যে একটা ইনসিকিউরিটি ফিল হয়তো তাদের মধ্যে হয়, এবং তারা হয়তো, আমি জানি না, নাহলে একজন কর্তা যিনি অভিভাবক তিনি কিভাবে বলেন যে মানসিক রোগী। নারী ফুটবলও তো সেই অবস্থাটাই হচ্ছে যে টিকটকার বানানো, করা, প্রতিপক্ষ কেন হবে? একজন অ্যাথলেট তো দেশের সম্পদ, এবং সবচেয়ে বড় কথা, যিনি কর্তা, যিনি ফেডারেশন, তার সবচেয়ে বড় সম্পদ। তিনি তাকে ব্র্যান্ডিং করবেন, তাকে সেল করবেন, তাকে আরও অনেক বেশি প্রমোট করবেন। সেটা না করে আমাদের দেশে হয়ে যাচ্ছে উল্টোটা। এবং ওই চেয়ারের যে জায়গাটা, এটা আমি একদম স্পেসিফিক করে বলতে চাই, ওই চেয়ারের জায়গাটায় যিনি বা যারা দীর্ঘদিন এক চেয়ারে বসে আছেন, এক দায়িত্বে আছেন, সেইখানেই সংঘাতটা অনেক বেশি হচ্ছে। আপনি যদি খুব খেয়াল করে দেখেন, নিশ্চয়ই যারা আমাদের ক্রীড়া সংশ্লিষ্ট যারা আছেন, তারা হয়তো এই বিষয়টা ভেবে দেখবে। ছোট্ট একটা কোশ্চেন করে শেষ করতে চাই, সামগ্রিক এই ঘটনাটার আফটার ম্যাথটা কী হতে পারে আপনার কাছে কি মনে হয়? সেই সঙ্গে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে একটা স্কুল ফুটবল টুর্নামেন্ট, যেটা আসলে দেশের নারী ফুটবলের সূতিকাগার ছিল, যেটা আমরা জানি, সেই টুর্নামেন্টটা কি ডিউ টু পলিটিক্যাল রিজনস হতে পারে, কিংবা এখন ইন্টারিম গভর্নমেন্ট চলছে, এই টুর্নামেন্টটা ডিসকন্টিনিউয়েশন যদি হয়, সেটা একটা বড় ইম্প্যাক্ট পড়তে যাবে কিনা নারী ফুটবল? অবশ্যই সামি, আপনি এখন অনেকেই বলছেন যে 18 ফুটবলারকে বাদ দিয়ে নতুনভাবে শুরু করা। পিটার বাটলার তিনিও বলছেন, তিনি জেনে বলছেন না জেনে বলছেন, এটা একটা প্রশ্ন, যে যারা নতুন আছে তারা অনেক ট্যালেন্টেড, সেই নতুনের মধ্যে তো আপনার হাতে আছে 12 জন, এবং তারা কিন্তু এক্সপিরিয়েন্স না ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, তাদেরকে তৈরি হতেও তো অ্যাটলিস্ট 5 বছর, মিনিমাম 5 বছর সময় আপনাকে দিতে হবে। তো এই বাকি 5 বছরে ধরেন আপনি 18 জনকে বাদ দিলেন, বাকি 5 বছর আপনি কি করবেন? আর যেটি আপনি বলছেন যে এই নারী ফুটবলারদের পাইপলাইনের সবচেয়ে স্ট্রং যে জায়গাটা, সেটা হচ্ছে সেই স্কুল টুর্নামেন্ট, এবং সেখান থেকেই কিন্তু নারী ফুটবলাররা উঠে এসেছেন। এখন যেটা হচ্ছে যে এখন সাফল্য দেখে অনেকেই হয়তো যারা বিদেশে বাংলাদেশি বংশোদ্ভূত আছেন, তারা অনেকেই আসছেন। আমি জানি যে ইংল্যান্ড এবং সুইডেন থেকে আরও 2 জন ফুটবলার আগ্রহী হচ্ছেন, কিন্তু আপনি একেবারে আপনার পাইপলাইন সেটাও ইন এ সেন্স বন্ধ হওয়ার পথে যারা আছে, সেখানে আপনি বড় একটা অংশকে, 18 জনই কিন্তু ঘুরে ফিরে 2টা সাফের অংশীদার, তাদেরকে বাদ দিয়ে এই যে কথা বলা, এই বিষয়টা এভাবে বলা, এটাও আসলে আমার মনে হয় যে এটা কোনোভাবেই উচিত না। এবং কোচ পিটার বাটলার তিনি কিভাবে বলছেন, কেন বলছেন, বাফুফের সেটা
কেন প্রশ্রয় দিচ্ছেন। আর এই পাইপলাইন যদি না থাকে, নারী ফুটবল যদি না থাকে, ব্র্যান্ডিং, আপনার সার্বিক অর্থে তৃতীয় একটা পক্ষ সুযোগ নিচ্ছে। অনেকেই চায় না যে নারী ফুটবলটা এভাবে হোক বা এই জায়গায় যাক। আপনি এদের নিয়ে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেটা আমরা আজকে প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছি, অনেক কমেন্টস যেগুলো আমরা আসলে দেখাতেও পারি, হ্যাঁ, এবং সরাসরিও দাবি তোলা হচ্ছে যে না হোক, এবং বিভিন্নভাবে এখন অতীত পল স্মলির বিভিন্ন বিষয় নিয়ে খুব বাজেভাবে এই জিনিসটাকে উত্থাপনের চেষ্টা করা হচ্ছে। সব মিলে দিন শেষে কথা এটাই, নারী ফুটবলের জন্য আসলে আলটিমেটলি ক্ষতিটা হবে দেশের নারী ফুটবলের, এবং সেটা বাফুফেকে কোনো না কোনোভাবে সেইটা অবশ্যই তাদেরকেও সাফার করতে হবে, এবং তাদেরকেও সেই দায়টা তো কোনো না কোনোভাবে নিতে হবে যদি সুন্দর একটা নিষ্পত্তি শেষ পর্যন্ত এই ইস্যুতে না হয়। আপনি সুন্দর নিষ্পত্তির কথা বললেন, এই জায়গাটা থেকে শেষ করতে চাই তারেক, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তারেক যেটা বলছিলেন যে সুন্দর নিষ্পত্তি, বাফুফের নতুন সভাপতি এসেছেন, তার নেতৃত্বে বর্তমানের বাফুফের যে গভর্নিং বডি তারা কিভাবে এই এন্টায়ার সিচুয়েশনটাকে ম্যাচুরলি হ্যান্ডেল করে সেটাই আগামী দিনগুলোতে আমরা দেখতে চাই। 17 বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর খেলা চালিয়ে যাবেন কিনা সেটা নিয়ে দুটানা থাকলেও ওয়ানডে চুক্তিতে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়াও এবার কেন্দ্রীয় চুক্তির বাইরে বিশেষ একটা ক্যাটাগরি করার জন্য সুপারিশ করতে যাচ্ছেন নির্বাচকরা, যেখানে থাকবেন 3 ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয় এমন ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটের দাপট দেখিয়ে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় হয়েছিলেন সাকিব আল হাসান, তবে সেই সাকিব অক্রিকেটীয় কারণে আর খেলতে পারছেন না। তাই তো প্রায় 17 বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন তিনি। 2025 সালের নতুন কেন্দ্রীয় চুক্তির জন্য যে খসড়া করেছেন নির্বাচকরা, সেখানে নেই সাকিব। খসড়া সেই তালিকায় 3 ফরম্যাটের জন্য চুক্তিতে রাখা হয়েছে 5 ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সাথে আছেন জাকের আলী অনেক। টেস্ট ও ওয়ানডের চুক্তি পাচ্ছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা। কেবলমাত্র টেস্ট ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন 4 জন: মমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ। ওয়ানডে ও টি-20-র চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। শুধুমাত্র ওয়ানডের চুক্তিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্য 2 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর খেলা চালিয়ে গেলে তিনি থাকবেন চুক্তির আওতায়। জাতীয় দলের সাম্প্রতিক সময়ে 3 ফরম্যাট খেললেও কেন্দ্রীয় চুক্তিতে কেবলমাত্র টেস্ট ও টি-20 ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ। টি-20-র কেন্দ্রীয় চুক্তিতে আসছে বদল। গত আসরের চুক্তিতে থাকলেও এবার বাদ পড়ছেন নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। থাকছেন শেখ মেহেদী হাসান, তার সাথে যুক্ত হয়েছেন রিশাদ হোসেন। তবে এবার একটা বিশেষ ক্যাটাগরির প্রস্তাব করছেন নির্বাচকরা। যারা জাতীয় দলের বিভিন্ন ফরম্যাটে খেলছেন অথচ জায়গা পাকা নয়, তাদের জন্য একটি ক্যাটাগরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির চেয়ে কম এবং জাতীয় ক্রিকেটারদের চুক্তির চেয়ে বেশি বেতন পাবেন। সম্ভাব্য বেতন হতে পারে 1 থেকে 1.25 লাখ টাকা। এই ক্যাটাগরির জন্য প্রস্তাব করা হয়েছে নাইম হাসান, জাকির হাসান, পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদের নাম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিপিএল এর শেষের অপেক্ষা কারা হবেন দ্বিতীয় ফাইনালিস্ট? এলিমিনেটরে রংপুরকে উড়িয়ে দেয়া খুলনা নাকি প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে ধরা সেই চিটাগাং? আসরে দুবারের দেখায় সমানে সমান টক্কর ছিল 2 দলের। কাদের জন্য ফাইনালের মঞ্চ সাজিয়ে অপেক্ষায় বরিশাল? কিংস নাকি টাইগার্স? ম্যাচটি শুরু হবে আগামীকাল সন্ধ্যা 6:30টায়। খুলনা টাইগার্স দলটা দেশীয় তারুণ্য নির্ভর একটা দল, কোচিং স্টাফটাও একেবারেই দেশীয়। সবকিছু মিলিয়ে এই টুর্নামেন্টে একটা নতুন উদ্যমে খুলনা টাইগার্স বেশ ভালো পারফর্ম করেছে। অন্যদিকে চিটাগাং কিংসের এই দলটা বেশ কনসিস্টেন্ট ছিল অনেক আগে থেকেই। টুর্নামেন্টের শুরু থেকে শাহিদ খান আফ্রিদিকে তারা মেন্টর হিসেবে এনেছিল, বেশ ভালো পারফর্ম তারা করেছে। তবে এই টুর্নামেন্টে তাদের বোলিং লাইন আপটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। 3 পেস বোলার শরীফুল ইসলাম, খালেদ আহমেদ এবং সেই সঙ্গে বিনুরা ফার্নান্দো, যারা এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি কনসিস্টেন্টলি পারফর্ম করে গেছেন। গেল ম্যাচটা বরিশালের সঙ্গে ব্যাটিংয়ের একটা ব্যর্থতার জায়গা ছিল, তবে শামীম পাটোয়ারি অন্য সবার চাইতে ব্যতিক্রম ছিলেন এবং সেই ব্যতিক্রমতার জন্যই চিটাগাং ব্যাটিং একটা স্টেবিলিটি পেয়েছে। তোমার কাছে কি মনে হয় আলটিমেটলি চিটাগাং নাকি খুলনা? আমার কাছে তো 2 দলের খেলাই মনে হচ্ছে যে এখন একটা সমান স্টেজের মধ্যে আছে অ্যান্ড 2 দলই চমৎকারভাবে খেলছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সবথেকে বড় কথা ফাইনালটা জমে উঠুক,
এইটাই হয়তোবা সবার প্রত্যাশা হওয়া উচিত যে বরিশালের সাথে আসলে কে আসলে মুখোমুখি হলে খেলাটা চমৎকার ভাবে জমবে, যেমন লাস্ট ফাইনাল ওয়াজ ভেরি গুড, সো এই ফাইনালটাও ভালো হোক সেই প্রত্যাশাই থাকবে। পটেনশিয়ালিটি দুটো দলেরই রয়েছে, লেটস হোপ ফর দ্য বেস্ট। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।